দেখ বিপাশাটাও আজকে নেই, ও থাকলে কত ভালো হতো। ও তো এমনি একটু আউটস্পোকেন, ও একটু মুখের উপর বলতে পারে। দেখো আউটস্পোকেন তো আমরাও মুখের উপর কথা বলতে পারি। শীর্ষা আমাদের এখানে পাঠিয়েছে যাতে আমরা আগে থেকে মাসিমা মেসোমশাইয়ের সাথে কথা বলে রাখতে পারি। ছবি তো পাঠিয়েই দিয়েছে, চিনতে অসুবিধা হবে না। আর দেখো আমার কি মনে হয় জানো তো, বাবা মা তো মেয়েকে অতটা ভুল বুঝবে না। এইটুকু তো মেয়েকে বিশ্বাস করবে, ভরসা করবে। কে কি দেখালো, কে কি বললো, সেটাই বিশ্বাস করে নেবে। কি জানি বাবা, শীর্ষা তো আমাকে বলছিল ওর বাবা মা না তো কিছু বোঝে না, জানিস তো, ওরা ভাববে শীর্ষারই কাণ্ড এটা। দেখো সেটা যদি হয় তাহলে তো কিছু বলার নেই। তবে হ্যাঁ, শীর্ষার তো আর আমাদের মতো অবস্থা না, ও চাকরি করে, দরকার হলে আলাদা বাড়ি নিয়ে থাকবে। ও যেখানে কাজ করে তার কাছাকাছি কোথাও বাড়ি ভাড়া নেবে। হ্যাঁ এটা ঠিক, দেখা যাক। একটু চা খাবে গো? চল ওখানটা গিয়ে বসি। এই কি চা খাবে তুমি? লাল চা। আচ্ছা একটা লাল চা দেবেন, একটা দুধ চা দেবেন। হ্যাঁ না মানে বলছি, যদি কোনো ডিসিশন নিতে হয়, নিচ্ছ না কেন গো? মেয়েটাও তো বড় হচ্ছে, এরপরে তো ঝামেলা বাড়বে, কমপ্লিকেশন বাড়বে। মাঝে মধ্যে না খুব ভয় করে, মনে হয় এই দূরে দূরে আছি এই বাবা ভালো, কাছাকাছি থেকে যদি কোনো ঝামেলা হয় তখন সেটা আর সহ্য করতে পারবো না। সুচরিতা দি, মানুষকে তো ভরসা করতেই হবে। আমার মনে হয় ভদ্রলোককে এইভাবে ঝুলিয়ে রাখা তোমার ঠিক হচ্ছে না। ঝুলিয়ে তো রাখিনি আমি কি এরকম বলেছি? কিছুই তো বলনি, সেটাই তো হচ্ছে কথা। একবারও কি তাকে বলেছো যে আমি বিয়ে করতে চাই? কিছু মনে করো না, একটা কথা বলি। এইসব ক্ষেত্রে সবসময় দেখা যায় যে কেউ বিয়ে করতে চায় না, স্পেশালি এরকম ধরনের কেসে। সেখানে মানুষটা তোমাকে বিয়ে করতে চাইছে, এই জায়গা থেকেই তো বোঝা যাচ্ছে বলো যে মানুষটা সৎ, মানুষটা ভালো। দেখ সৎ বলেই তো এখন ওর সঙ্গে আছি, ওর সঙ্গে বন্ধুত্বটা আছে। কিন্তু এইভাবে কতদিন, মানে দূরে দূরে থেকে কতদিন বন্ধুত্ব থাকবে বলো তো? ওনারও তো বয়স বাড়ছে, তোমারও তো বাইরে যাওয়ার ইচ্ছে আছে। কিভাবে বাইরে যাবে, কোন পরিচয়ে তুমি বাইরে যাবে? দেখো এমনি যদি তুমি ওনার সাথে আমেরিকায় যেতে চাও, এই ভিসা টিসা পেতে কিন্তু প্রবলেম হবে। তাও যদি বিয়ে করে যাও, ভিসা পেতে প্রবলেম হবে না। দেখা যাক, আমি এখনো বুঝতে পারছি না, দেখি। তাহলে দেরি কেন করছো, কেন ভাবছো? আমি কোনো ডিসিশনই নিতে পারছি না। দেখো আমার মনে হয় ইউ শুড গো ফর ম্যারেজ। টুইঙ্কেল তো মেনে নিতে পারছে না বিষয়টা, ও বড় হচ্ছে এখন, জেদি হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে মেয়েটা। যতদিন যাবে আরো বড় হবে, আরো পাল্টাবে। তাই তোমাকে বলছি ছাই টাইম, তুমি বিয়েটা করে নাও। ইন্দ্রর সঙ্গে তো অনেক বছরের সম্পর্ক ছিল, তারপর বিয়ে, আর তারপর আমার এই পরিণতি। তাই এখন নতুন করে কিছু ভাবতে ভয় করে। মনে হয় যদি একই পরিস্থিতি হয় তার থেকে এই ভালো। জীবনে একবার আঘাত পেয়েছো মানে যে বারবার জীবনে আঘাত পাবে তার তো কোনো মানে নেই। এইভাবে ভাবলে তো জীবনে হোপ বলে কিছু থাকবেই না। আমার কি অবস্থা ছিল বলো তো? হ্যাঁ, আমি তো একেবারে খাদের ধারে দাঁড়িয়েছিলাম, মনে হয়েছিল ওখান থেকে যে কোনো সময় পড়ে যাব। আজকে সিচুয়েশন যাই হোক না কেন, পরাগের ব্যবহারের জন্যই তো পরাগের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু আজকে দেখো কত কিছু বদলেছে, আমার জীবনটাই একেবারে পাল্টে গেছে। যে পরাগকে আমি চিনতাম সেই পরাগ কিন্তু আর ওই পরাগ নেই গো। এখন আমার কত খেয়াল রাখে, আমি কি ভালোবাসি সেটা দেখে রাখে, সারাক্ষণ আমার কথা ভাবে। জানো তো আমি না ভাবতেই পারি না যে ওই পরাগের মধ্যে এরকম একটা পরাগ লুকিয়েছিল। এই সব কিছু হয়েছে কিন্তু তোর জন্য, এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। তোর সহ্য শক্তি, তোর ধৈর্য। হ্যাঁ, সেটা যেই কারণেই হোক না কেন বদলেছে তো। আমি তো আজ সুখে সংসার করছি। আজ যদি আমি পুরনো কথা মনে রাখতাম, ওগুলো যদি ওভারকাম না করতে পারতাম, তাহলে কি আজকের দিনটা দেখতে পেতাম বলো? এটাই তোমায় বোঝানোর চেষ্টা করছি। সঞ্জয় মাঝে মধ্যেই অভিমান করছে, বলছে যে এইরকম ভাবে সম্পর্কটা রাখার মানেটা কি। দেখো উনি তোমাকে অনার করছেন, উনি একটা সম্পর্কে যেতে চাইছেন। দেখো উনি তো চাইলেই তোমার সাথে মেলামেশা করতে পারতো, কিন্তু সেটা তো উনি করেননি বলো। উনি তো তোমায় বিয়ে করতে চাইছেন। আর এই যে তুমি আমেরিকা যাবে বলছো, কোনো সম্পর্ক ছাড়া তুমি কিভাবে যাবে? আসলে নিজে কিছু ঠিক করতে পারছি না তো, তাই জন্য ভাবলাম যে তোদের সবার সঙ্গে বসে একটা ডিসিশন নেব। আর এই মাঝখান থেকে শীর্ষার সমস্যাটা হয়ে গেল তো। দেখো শীর্ষা যে ঝামেলাটা হচ্ছে সেটা সময়ের সাথে সাথে মিটে যাবে। এটা তো ঠিক যে ওর সিচুয়েশন আমাদের মতো না, ওর কন্ডিশন কিন্তু আমাদের থেকে একটু বেটার, সেটা তো মানতেই হবে। দাদা তো আমার কাছে টাকা পায়, সেই টাকা আমরা দিতে যাব যখন, তখন সবাই মিলে একবার এই কথা তুলবো না। মানে তুমি যদি চাও তাহলেই বলবো। ঠিক আছে দাঁড়া, সবকিছু মিটে যাক। ও বলছিল একদিন তোদের সঙ্গে দেখা করবে, সবাই মিলে বসবো, তুই, শীর্ষা, বিপাশা, তারপর তোরা বলিস কি করা উচিত। আবার দেখো আমরা এক কথা বললাম, তুমি আবার সেই কাজটা করলে না, সেটা যেন না হয়। আরে আমি করবো না এরকম নয়, কিন্তু কি বলতো এখনো না একটা ওই দোলাচলতার মধ্যে রয়েছি।
আর সব থেকে বড় কথা হচ্ছে সমাজ, আমাদের চারপাশ এই সম্পর্কটা তো মেনে নেবে না বল। মানে তুমি যখন ঘরে লক্ষ্মী বউটি হয়েছিলে তখন কি সবাই ভালো কথা বলতো তোমাকে? দেখো, তোমার নিজের ভবিষ্যৎ, নিজের মেয়ের ভবিষ্যৎ এভাবে তুমি নষ্ট করে দিতে পারো না। এই শীর্ষার বাবা মা কি দেখতো, একটু দেখ ছবিটা দেখ। দাঁড়ো তো, দেখি দেখি দেখি। মনে হচ্ছে জানিস। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো। এই হ্যাঁ, ওনারাই। চলো 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 চলো, ধরো ধরো। আন্টি আন্টি, নমস্কার। বলছি আমরা না শীর্ষার বন্ধু, আমি শিমুল আর আমি সুচরিতা। শীর্ষাই আমাদের পাঠিয়েছে আপনাদের সাথে কথা বলতে। হঠাৎ তোমরা কেন? বুঝতেই পাচ্ছেন কেন, আপনারা তো সবই শুনেছেন। শীর্ষার শ্বশুরবাড়ির লোকজন ওর হাজবেন্ড ওর নামে কুৎসা রটাচ্ছে। আশা করি আপনারা এই কথাগুলো বিশ্বাস করবেন না। অবিশ্বাস করার মতন কিন্তু বুঝতে পারছি না। দেখুন মিশমশাই, আজকালকার দিনে এরকম ঘটনা না আকছার ঘটে। অন্য কারোর চেহারে অন্য কারোর মাথা কেটে বসিয়ে দেওয়া যায়, এটা টেকনিক্যালি সম্ভব। ওর হাজবেন্ড এটা জানে, কিন্তু কেন যে মাথায় আসছে না সেটাই আমরা বুঝতে পারছি না। সেটাই। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন, দেখবেন তারাও একই কথা বলছে। অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ও নিজে চাকরিও করছে, ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। আর ওর শ্বশুরবাড়ির লোকেরা যদি আমাদের ডেকে কোনো খারাপ কথা বলে, সেটা কি শুনতে আমাদের ভালো লাগবে? দেখো, ওই কি বলছো, কার শরীর কার মুখ, এই ব্যাপারে আমি ঠিক জানি না, আমার ঠিক নলেজ নেই। ওই লোকেরা ওর নামেই বা এগুলো করছে কেন বলো তো? তা অনেক মেয়েরা তো চাকরি করে, আর কারণ আমি তো এরকম হয় না। দেখুন, কার হয় না সেটা আপনারা কি করে জানবেন বলুন তো? হ্যাঁ, আজকে শীর্ষার এরকম ঘটনা ঘটেছে তাই আপনারা জানতে পাচ্ছেন। যাদের হয় তারা নিজেদের মতো করেই সামলায়। দেখুন, আপনাদের মেয়ে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না পুরোপুরি আপনাদের ব্যাপার। এখন যদি আপনারা পুরোপুরি শীর্ষার বিপক্ষে চলে যান তাহলে তো সত্যি কিছু বলার থাকে না। শীর্ষা তাই আমাদেরকে পাঠিয়েছে যাতে আমরা আপনাদের সাথে কথা বলে। তোমাদের নিয়ে ওর শ্বশুরবাড়িতে অনেক আপত্তি আছে, তোমরাই তো ওকে উস্কাও, ওকে নিয়ে পাড়ার মধ্যে টহলদারি করো। এরকম কিন্তু কিছু হয় না আন্টি। দেখুন, আমরা একই পাড়াতে থাকি, আমাদের চারজনের একই পাড়াতে বিয়ে হয়েছে, সেই সূত্রেই আমাদের একে অপরের সঙ্গে আলাপ হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন না, কাজের জায়গাতেও তো বন্ধু হয়, সেটার মধ্যে তো কোনো দোষ নেই। এটার জন্য নালিশ করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? মেয়েকে বিয়ে দিয়েছি, ওর শ্বশুর বাড়ি থেকে যেরকম নিয়মে ওকে চলতে বলবে ওকে তো সেরকম চলতে হবে নাকি? মাসিমা কিছু মনে করবেন না, মেয়ের বিয়ে দিয়েছেন তো কি হয়েছে? মেয়েকে মানুষ করেননি, তাকে লেখাপড়া শেখাননি, তাকে তো বড় করেছেন, সে তো এখন চাকরি করে, আর সে না সংসারে কন্ট্রিবিউটও করে। আপনাদের একটা কথা বলি, দেখুন একবার ওর শ্বশুর বাড়িতে গিয়ে হম্বিতম্বি করুন, গিয়ে উল্টো কথা বলুন, বলুন যে হ্যাঁ ঠিক আছে, আমাদের মেয়েকে বাড়ি নিয়ে আসবো, ওকে ডিভোর্স করিয়ে দেবো। দেখুন ওরা রাজি হয় কিনা। মাস গেলে টাকা দেয় তো, ও তো কন্ট্রিবিউট করে, তাই কিছুতেই ওরা মেনে নেবেন, এই আপনাদের বলে রাখলাম। মাস গেলে টাকা নেয়, কিন্তু বাড়ির বউয়ের ব্যাপারে খারাপ কথা বলতে ওদের কিন্তু একটুও বাচ্ছে না। নিজের স্বামী কি কোনোদিন বদনাম রটায় যদি ওর কাছে কোনো প্রমাণ না থাকে? বলছি মেসোমশাই, এরকম ঘটনা ঘটে। বাড়ির কোনো আত্মীয় স্বজন মানে কোনো যদি ইয়াং ছেলে মেয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন একবার, এরকম তো হয়। তার জন্য তো এসছি, এরকম শ্বশুর বাড়ি থেকে ফোন এসছে, মন ধপ ধপ করছে। আপনারা ওকে বড় করেছেন, মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, তাই নিজের মেয়ের কথা বিশ্বাস করবেন নাকি তার শ্বশুর বাড়ির লোকেদের কথা বিশ্বাস করবেন যাদের কদিন চেনেন, সেটা আপনারা ঠিক করুন। এই নিয়ে সত্যি কিছু বলার নেই। আর দেখুন, আপনার মেয়ের অবস্থা কিন্তু আমাদের মতো নয়, ও তো চাকরি করে, তাই ও যদি মনে করে যে ও কোনো অন্যায় করেনি, ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। আর সেই সময় যদি আপনারা পাশে থাকেন তাহলে কিন্তু আপনাদের জায়গাটা অন্য হয়ে যায়। নিশ্চয়ই এমনভাবে মানুষ করেননি যাতে আপনার মেয়ে আপনাদের মাথা হেট করে দেয়। এই কথাটা একটু মাথায় রাখবেন, নিজের মেয়ের ওপর ভরসা হারাবেন না। ওখানে গিয়ে যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, কোনো বিপদ হতে পারে, শীর্ষাকে বলবেন আমাদের ফোন করতে, আমরা চলে আসব। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আমরা আসি, চল। মা, মা, আর এগুলো রাখো না তুমি, শোনো না, তোমার জন্য একটা ভালো খবর আছে। আমার জন্য? কি গো, ভালো খবর আছে ভালো খবর আছে করে আসছো তখন থেকে। তা কি ভালো খবরটা কি, মানে শুধু মায়ের জন্য নাকি আবার আমার জন্য ভালো খবর? পুরো বাড়ির জন্য ভালো খবর। ওই দেখো, পুরো বাড়ির জন্য ভালো খবর। কি যে বলনি বৌমা, যে মায়ের ছেলে জেলে পড়ছে, যে মায়ের ছেলের বউ এমন এমন অসভ্য যে তাকে পুলিশ এসে জোর করে তুলে নিয়ে গেছে, তার কাছে ভালো খবর কি গো মা? সে
না না, একটা কথা অবশ্যই আছে। এই যে আমার বড় ছেলে, আমার পরাগ, সে যে সুস্থ হয়ে উঠেছে, তার যে চিকিৎসা কাজকর্ম হচ্ছে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, এইটা একটা ভালো খবর। আবার আমার জামাই, সেও যে সুস্থ হয়ে উঠেছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে, এটাও আমার কাছে খুব ভালো খবর। আর একটা ভালো খবর আছে গো, জানিস? শোন, আমার একটা বৌমা আছে রে, হ্যাঁ, জানিস তো, সে একেবারে 10 হাত দিয়ে আমার সংসারখানা 10 দিক থেকে সামলাচ্ছে। এইটি আমার কাছে সত্যিই ভালো খবর, আর এই জন্য আমি খুব সুখী। তবে ও বৌমা, কি বলছিলে নতুন করে কি ভালো খবর শুনি? হ্যাঁ মা, এত কিছু পেরিয়ে এসেছি, তারপরও জানো তো একটা ভালো খবর আছে। পলাশ বাড়িতে আসছে মা। আমি আসলে ওর বোনের বিয়ের উপলক্ষে একটা অ্যাপ্লিকেশন জমা করেছিলাম, যাতে তুতুলের বিয়ের জন্য ওকে কটা দিন বাড়িতে ছেড়ে দেওয়া হয়। আর তাছাড়া নতুন করে তো আবার কমপ্লেনটা গেছে, মানে আমি প্রতীক্ষার কমপ্লেনের কথা বলছি। কেসটা কোর্টে উঠবে, তখন কি হবে হবে না সেটা তো এখন থেকে বলা যাচ্ছে না। কেসটা ঘুরেও যেতে পারে, লয়ারের সাথেও কথা বলেছি। মোদ্দা কথা, তুতুলের বিয়ে উপলক্ষে পলাশ বাড়িতে আসছে। কি বলি আমি তোমার মা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি না কদিন ধরে মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম গো। বাড়িতে একটা মেয়ে, হাজার হোক ওর ছোট বোন, তো সেই ছেলেবেলা থেকে তাকে দেখেছে। আর পলুর নিশ্চয়ই মনটা বাড়িতে আসার জন্য ছটফট করছে। মা তো ভেবেছিলাম যে ওই বাড়িতে যদি আসতে পারে, তাহলে দুদিন বাড়ির ভাত খেতে পারে। তুমি কি জানো পলাশ অ্যাপ্লিকেশনটা করেছে কিনা? ও আসুক, তারপর না হয় অ্যাপ্লিকেশন করা যাবে। আর লয়ারের সাথে তো কথা হয়েছে, উনি বলেছেন যে উনি বাড়িতে এসে সবটা মীমাংসা করে দেবেন। কিন্তু সেই মেয়ে, সেই প্রতীক্ষা, সে তো পলুকে এমনিতে ছাড়তে চাইবে না গো। দেখো মা, ওই মেয়ে না এমনি অনেক ক্ষতি করেছে। নিজে ভালো থাকার জন্য পলাশকে ইউজ করেছে, গোটা পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। আর আমি তো আছি, শেষ অবধি লড়াইটা করে যাব। তবে এই কথাও ঠিক মা, তোমার ছোট ছেলেকে এবার একটু বুঝতে হবে, কে ওর ভালো চায়, কে ওর ভালো চায় না, কে ওর নিজের লোক, সেটা তোকে বুঝতে হবে। এরপরেও যদি সে ভালো না হয়, তাইলে আর কিচ্ছুটি বলার থাকবে না। দেখো বৌমা, তুমি এই সংসারটাকে 1 থেকে 100 নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তো পলু যদি ভালো না হয়, তাইলে তো সেই 1 থেকে 100-র বৃত্ত সে তো সম্পূর্ণ হবে না। দেখো, ছেলেটা আমার খারাপ, এ কথা সত্য, কিন্তু ও কিন্তু ছোট থেকে এমন খারাপ ছিল না গো। এই যে ওর দাদা, ছোট্টটি বেলা থেকে সেই দাদাকে তো কত মানতে, তার সঙ্গে কত ভাব ভালোবাসা ছিল। প্রতীক্ষা, সে ওর জীবনে আসার পর এইরকমটা শুরু হলো গো বৌমা। ওই মেয়ে এসে সমস্ত সম্পর্কগুলো ধ্বংস করে দিল। মা দেখো, ওই মেয়ে বলছো, তোমার ছেলেও তো আর ছোট বাচ্চা নয় বলো, যে যা বলবে সেই কথা মতো চলবে, সেটা তো হতে পারে না। বিশ্বাস করো, সব কিছু এই কপালের ফের। তুমি যে আমাদেরকে এইরকম একটা ভালো খবর এনে দিলে না বৌমা, আমি তার জন্য তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করছি গো। তুমি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলে। কি হয় জানো, মা হলি না, মেয়েদের অনেক জ্বালা, বলেছিলাম না, বুঝবে একদিন। কোনো মা কখনো কষ্ট না পেয়ে থাকতে পারে যদি তার ছেলে জেলে পচে। বলো দেখবে কি খাচ্ছে সেখানে? না, তারা খেতে দিচ্ছে আমি জানি, কিন্তু কি খেতে দিচ্ছে, সে খাবার কিভাবে রান্না হচ্ছে জানো বৌমা? পলুটা না খেতে আরো ভালোবাসে, ভালো মন্দ স্বাদের খাবার সেই তো ভালোবাসে গো। আমার পরাগ খাওয়া নিয়ে অত কিছু বায়না করে না, কিন্তু পলু সবচেয়ে কষ্ট হয় কখন জানো? ওই দুবেলা আমি যখন নিজে, তখন ভারী কান্না পায়। ও মা, মা কি গো, এইভাবে কান্নাকাটি কেন করছো বলো তো? একটা কথা কি জানো তো, যার যা কর্ম তাকে তো সেটা ভোগ করতেই হবে, কিছু তো করার নেই। তবে এটাই ভালো যে পলাশ বাড়িতে আসছে। পলাশ বাড়িতে ফিরলে আমি বলবো যে যাতে কোনো ব্যবসা শুরু করে। শিমুল, তোমার একার উপরে খুব চাপ পড়ে যাচ্ছে না? কি বলবে বলো তো ওকে? এই শোনো, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার একার উপর চাপ পড়ছে? হ্যাঁ, আমি কখন তোমাকে এই কথা বললাম? তুমি বুঝতে পারছো না শিমুল, তুমি বলবে তবে আমি বুঝবো, ব্যাপারটা তো তা নয়। তোমার একার রোজগারে এতগুলো পেট চলছে,
সত্যি কথাটা কি বলতো, আমি তো এখনো পুরোপুরি সুস্থ নই। ফলে আমি যখনই কোনো ভারী কাজ করতে যাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। এবার দেখো, কেউ যদি আমাকে কাজ দেয়, তারা তো এটা জেনে শুনে আমাকে কাজটা দেবে না। কেন দেবে বলো? আচ্ছা, আমার যদি অসুবিধা হতো আমি তো তোমাকে নিজেই বলতাম যে আমার অসুবিধা হচ্ছে। আমি কি সে কথা তোমাকে বলেছি? আমার মাথায় না একটা বুদ্ধি আছে, বলি। কি? এই যে পলাশ ফিরছে, তুমি আর পলাশ মিলে তো একটা ব্যবসা শুরু করতে পারো। মানে যদি একটা ছোটখাটো খাবারের দোকান দাও, মানে বুঝতে পারছো, খাবারের দোকান কিন্তু এখন খুব চলে, আর একবার যদি চলতে শুরু করে না, খুব ভালো করে চলবে গো। না, সেসব ঠিক আছে, খাবারের দোকান তুমি বলছো, সেটা দেওয়াই যায়, কিন্তু টাকা পয়সার কি হবে? আমাদের তো জমানো টাকা নেই, টাকা কে দেবে? আরে শুরুতেই বড় দোকান খুলবে নাকি? ফাস্ট ফুডের দোকান খোলো। বলছি তো, যদি একবার লোকের খাবার ভালো লেগে যায় না, দেখবে ওই দোকান ছাড়া কেউ খেতেই চাইবে না। আমি তোমায় বলছি। ও বৌমা, বৌমা, এই তুই চুপ করে দাঁড়া দেখি, চুপ করে দাঁড়া, আমাদের উপর ছেড়ে দিন। দেখ না, আমরা আমাদের ভাবতে দে। শোনো শোনো, বলো। চুপ দাঁড়া। বলছিলাম কি, যে দোকান টোকান করতে বললে না, আমি ভাবছিলাম যে আমি যদি কোনো প্রয়োজনে লাগি। দেখো, এটা ফাস্ট ফুডের দোকান, বুঝতে পারছো তো? হ্যাঁ, মানে লোক রেখে কাজ করাতে হবে, নইলে কিন্তু হবে না। খুব ঝামেলার ব্যাপার, অনেক রান্না বান্না থাকবে। না না না, সে থাকুক না, ওই ভাজা ভুজি তোমরা যা ছাপ ওইসব কি ফুড, সে নয় রইলো। এই লোকে বলে না যে আমি তো রান্নাটা মন্দ করি না, বল। আমার রান্নার তো বেশ সুখ্যাত আছে না, সেই জন্য ভাবছিলাম তোমাদের এই ভাজা ভুজির সঙ্গে যদি একটু স্বাদের মিষ্টি টিষ্টি আমি হাতে গড়িয়ে দিই, কেমন হয় বলো দেখি? ভালোই হয়। তোমার যদি এখন এই বয়সে খাটতে ইচ্ছে করে, খাটো। আমি আর কি বলবো বলো, আমার কিছু বলার নেই। ও কি কথা বৌমা, এতে খাটনির আছেটা কি? হ্যাঁ, এই সংসারের প্রয়োজনে যদি মানুষ লাগে না, সে আনন্দই আলাদা। মা, তুমি কি প্রয়োজনে লাগো না? কত কাজ করো বলো তো তুমি? আরে আরে আবার কি? কই কাজ? এখন তো সংসারে কোনো কাজ নেই। আমি তো স্কুলে বেরিয়ে যাই, সব তো তুমিই সামলাও। পুতুল দিকে খাবার দেওয়া, তীর্থদাকে খাবার দেওয়ার, এই যে তোমার ছেলে, তাকেও তো সময় মতো খাবার দিতে হয়, সেসব তো তুমিই করো, আমি তো থাকি না। শোনো, তোমারও কালে কালে বয়স হবে, এই খেটে খুটে থাকলে না শরীর টরীর ঠিক থাকে, বুঝলে? থাকতে দাও না আমায়। তো বোঝাই বলো মা, আমার যদি সম্ভব হতো না, আমি তোমার জন্য একটা রান্নার লোক রাখতাম। কোথায় এই বয়সে আনন্দ আহ্লাদ করবে, শুয়ে বসে থাকবে, তা না, সংসারে কাজ করতে হয় তোমার। সংসারে তেমন কোনো কাজ নেই গো বৌমা, ওই খাটছি বলে ভালো আছি। না, তোমার শুয়ে বসে শখ আহ্লাদ করাই উচিত। না না শিমুল, ভুল করছো। মাকে না শুয়ে বসে কাটাতে বলো না। এই যে মা এখন কাজকর্ম করছে না, এই কারণে মা এখনো শক্ত সমর্থ আছে, হেঁটে চলে বেড়াতে পারছে। যেই শুয়ে বসে কাটাতে যাবে, হাজার রকম কমপ্লিকেশন সব শরীরে এসে জড়ো হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে একজন হেল্পিং হ্যান্ড যদি মায়ের থাকে তাহলে সুবিধে হয়, এটা ঠিকই। মা দেখো, আমি যদি আজকে তো পারছি না, আমি যদি একটু রোজগার করতে পারি, আমি চেষ্টা করব তোমার জন্য একজন সহায়িকার ব্যবস্থা করা। সে তোমাকে একটু হাতে হাতে হেল্প করবে, একটু কাজকর্ম এগিয়ে দেবে, এই আর কি। বাদ দিতে কেন, আমার কথা রাখ। আমি না তোমাদের দুজনকে একটা কথা বলবো ভাবছিলাম, বলতে পারি, আবার ভাবছিলাম যে তোমরা যদি কিছু ভাবো অন্যভাবে নাও আর কি। তুমি এমন কি কথা বলবে যেটা তোমার মনে হচ্ছে যে আমরা কিভাবে নিতে পারি? মা, তোমার মনে যেটা আছে বলো তো, কি বলতে চাইছো? মানে আমি ভাবছিলাম, তীর্থ সে তো এখন অনেকটা সেরে উঠেছে, এ কথা ঠিক, কিন্তু তাকে তো তার শরীরের জন্য নানান নিয়ম কানুন এসবের মধ্যে থাকতে হচ্ছে না। তাকে যদি তার বাড়িতে ফিরে যেতে হয়, ওই বৌদি আছে তার উপর নির্ভর করতে হবে, আর সে তখন তাকে কথা শোনাবে, মুখ ঝুঁক করবে। তাই আমি ভাবছিলাম যে ওরা দুজন যদি এখানেই থেকে যায় আর কি। না মানে আমি বলছিলাম যে পুতুলও বারবার করে বলছিল, জানো তো বৌমা, ও মা আমি ওখানে যাবো না, আমি ওখানে যাবো না, আমার যা আমাকে খুব মুখ ঝুঁক করে। সেই তুমি এত কিন্তু কিন্তু কেন করছো বলো তো মা? আমিও তো সেটাই চাই যে পুতুল দিয়া তীর্থদা এখানে থাক। আমি এই কথাটাই তোমাকে বলবো ভাবছিলাম। কিন্তু শিমুল, তুমি যে বলছো, তুমি ভেবে বলছো, মানে আরো দুজন লোক এখানে এসে উঠবে, মানে তাদেরও তো একটা খরচা, খরচাটা তো বেড়ে যাবে, সেটা তো তোমাকেই সামলাতে হবে। তুমি ক টাকাই বা রোজগার করো বলো? ঠিক পারবো, বুঝেছো? হ্যাঁ, এত ভাবার কিছু নেই। দেখো, যদি 5টা পেট চালাতে পারি, 7 জনকেও ঠিক খাওয়াতে পারবো। হবে না মা বলো? ও বৌমা, অত ভাবছো কেন গো? আমারও তো পেনশনের টাকাটা আছে না, সেটাও তোমার হাতে থাকবে। তীর্থ কিন্তু এমন ছেলে নয় যে সে বসে বসে খাবে, সে ঠিক একটা কিছু কাজ জুটবে, আমি জানি। সে ভারী মানি লোক। তীর্থদা ঠিক রোজগার করবে, সেটা আমি জানি। তবে কি বলতো, এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি, একটু কটা দিন সময় দিতে হবে। কিন্তু ও মা, রাজি তোমাকেই করাতে হবে। আমার মনে হয় তুমি বলো তাকে, তুমি বললে সে ঠিক মেনে নেবে। আচ্ছা বেশ, তুমিও যাবে আমিও যাবো, আমরা দুজন মিলে না হয় তীর্থদার সাথে কথা বলবো।
আর পুতুলদিরও খুব ভালো লাগবে জানো তো। সত্যি তো বলো, পুতুলদি বেচারি যদি ওখানে যায় কি করে সবটা সামলাবে? এতদিন তীর্থদা সুস্থ ছিল, পুতুলদিকে দেখে রাখতো, তার মধ্যে আবার ওরকম একটা বৌদি আছে, মুখ ঝুঁক যদি করে, তার থেকে এই ভালো পুতুলদি আর তীর্থদা এখানেই থাকুক। তুমি বলবে তো? পরাগ, কিছু বলবি না তুই? আমার আর কি বলার আছে বলো, আমাদের তো এই একটিমাত্র দিদি, তো সেই যদি আমাদের এখানে থাকে সে তো ভালোই হয়। এমনি তো সে অসুস্থ, আমাদের চোখের সামনে থাকলে ভালোই হবে। সবই তো হলো, শুধু ভাবছি যে ওই তুমি যে বললে না পলু ফিরবে, তো এই শেষের দিকে আবার দিদিকে মোটে সহ্য করতে পারতো না। পলু ছোটবেলায় এমন ছিল না গো, এমন ছিল না। পরাগকে জিজ্ঞেস করো, ছোট্ট ছিল যখন, তখন না পলু পুতুলের হাত ধরে ধরে ওই পাড়ার মণ্ডপে মণ্ডপে দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যেত। তবে হ্যাঁ, আর একটা কথা এবার আমি মনে মনে ঠিক করে নিয়েছি, আমি পুতুলকে আর ঘরে বসে থাকতে দেবো না বৌমা। মেয়েটা অত ভালো গান গায় বলো দেখি, সেই রকম প্রতিভা কি নষ্ট করা যায়? হ্যাঁ, ও যেমন যেমন তুমি বলছো যেখানে যেখানে গিয়ে গাইছে, ফাংশন টাংশন সবখানে গিয়ে পুতুল গান গাইবে, তাতে তো খানিকটা রোজগারও হবে না? তুমি বেকার এত টাকা পয়সা নিয়ে ভাবছো, অত চিন্তা করো না।